বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের জাহাঙ্গীর স্যার, পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল কলেজ, বগুড়া। বিগত কয়েকটি লেকচার থেকে আজ পর্যন্ত তোমাদের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা আর্থিক বিবরণীর নিয়ে আলোচনা করব, কারণ আমরা এই অধ্যায়ে একটু বেশি সময় দিব একটি কারণে। তোমরা জানো এই অধ্যায়টি কম্পালসারি অর্থাৎ আবশ্যিক। এখান থেকে দুইটি অঙ্ক অর্থাৎ 20 মার্কের অ্যান্সার আমাদেরকে করতে হবে। আজকে আমরা তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। আমরা অঙ্কগুলো আলোচনা এভাবেই করছি যে অঙ্কটি যখন আলোচনা করছি সেই অঙ্কের মধ্যে দেখবে তোমরা বই তোমাদের সামনে আছে হাতে, যে প্রশ্নে নতুন কিছু রয়েছে, যার কারণে এক একদিন একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি যেন তোমাদের সবগুলো অঙ্ক কভার হয় এবং বাসায় প্র্যাকটিস করতে পারো। তোমাদের মনে রাখতে হবে প্রতিটি অঙ্কই আমার আলোচনার শেষে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের কাছে অঙ্ক সহজ হবে। তাহলে আমরা আসি উদ্দীপকে রেওয়ামিলটি আমরা হুবহু তোমাদের সামনে আছে তুলে ধরলাম, এবং তোমরা দেখবে বইতে তোমাদের পাশে এই 3টি সমন্বয় রয়েছে। তার নিচে তোমাদের 3টি প্রশ্নে তারল্য অনুপাত, মোট লাভ দেওয়া রয়েছে। দেখো বইয়ের উপরে, অর্থাৎ যেখানে তোমার অঙ্ক শুরু হয়েছে, তোমাকে বিশদ আয় বিনিয়োগ প্রস্তুত করতে হবে। আর গতে নিট লাভ 29,000 টাকা বিবেচনা করে আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আমরা প্রথম যে প্রশ্ন তারল্য অনুপাত, এই অংশটুকু আমাদের নতুন, অর্থাৎ বিগত লেকচারে আলোচনা করা হয়নি। আর খ মোট লাভ আমরা বের করতে পারি, বিশদ আয় বিনিয়োগ প্রস্তুত করতে পারি, নিট লাভ বের করতে পারি, এবং আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা আবার নতুন করে আলোচনা করব তোমাদের সুবিধার্থে। তোমরা বাসায় প্র্যাকটিস করলে অঙ্কটি আরো পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবে। তাহলে প্রথমে যদি আমরা আসি তারল্য অনুপাত। তারল্য অনুপাত যখন আমরা নির্ণয় করব, এই তারল্য অনুপাতের বিকল্প নামগুলো আমরা একটু জেনে রাখি। তরল অনুপাত, তড়িৎ অনুপাত, একই অনুপাত অর্থাৎ তারল্য অনুপাতের বিকল্প নামগুলো আমরা বললাম। তাহলে আমরা যদি এখন আসি তারল্য অনুপাত, এটা একটি সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি নির্ণয় করব। তারল্য অনুপাতের সূত্র হলো, তোমরা বইতে দেখবে, তারপর আমি তোমাদের সুবিধার জন্য দেখাবো। চলতি সম্পদ থেকে মাইনাস করতে হবে দুইটি বিষয়ের যোগফল, মজুত পণ্য যোগ অগ্রিম খরচ। যদি একটি থাকে একটি আমরা মাইনাস করবো, আর দুইটি থাকলে যোগ করে মাইনাস করবো, আর তাকে ভাগ করবো আমরা চলতি দায় দিয়ে। তাহলে আমরা চলতি সম্পদ থেকে মজুত পণ্য অগ্রিম খরচ যোগ করে মাইনাস করব, চলতি দায় দিয়ে ভাগ করব। আমরা এখানে পেয়ে গেলাম চলতি সম্পদ 61,000, মান বসাবো এখন, মাইনাস মজুত পণ্য রেয়ামলে দেখো তোমার যে মজুত পণ্য রয়েছে 20,000। এখানে মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য। এরপরে অগ্রিম খরচ, আমাদের অঙ্কে কোনো অগ্রিম খরচ নেই, সুতরাং এখানে আমি 0 মান ধরে নিলাম। তাহলে যদি আমরা 61,000 থেকে 20,000 মাইনাস করি 41,000 হবে, আর ভাগ করতে হবে 33,000 দিয়ে। আমরা 41,000কে 33,000 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.24 অনুপাত 1। এই চিহ্নটি হলো অনুপাত, অর্থাৎ ভাগ করে যদি কোনো কিছু না থাকে 1 আমাদের দেখাতে হবে। তাহলে এখন আমাদের দ্বিতীয় কাজ হলো যে আমরা তাহলে এই যে চলতি সম্পদ আমরা শিখেছি, যে সম্পদের চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এখানে চলতি সম্পদগুলো আমাদেরকে উদ্দীপক রেওয়ামিল এবং সমন্বয় থেকে বের করতে হবে। এবং নিচে ভাগ করেছি আমরা চলতি দায় দিয়ে। এই যে 33,000 টাকা যে আমরা চলতি দায় আমাদেরকে রেওয়ামিল এবং সমন্বয়ের থেকে নির্ণয় করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি নিচে দেখানোর চেষ্টা করছি যে চলতি সম্পদ কোনগুলো এবং চলতি দায় কোনগুলো। দেখো তোমার রেয়ামিলের ভিতরে দেনাদার 35,000,
বিনিয়োগের অনাদায়ী সুদ, দেখো 10% বিনিয়োগ লেখা রয়েছে তার সুদ এবং বিনিয়োগ করা হয়েছে 1/7/17, তাহলে বিনিয়োগের সুদ হবে 6 মাসের। আমরা যদি 10% করি 20,000 টাকা, তারপর 6 মাসে করতে হবে, অর্থাৎ 6 দিয়ে গুণন 12 দিয়ে ভাগ, 1,000 টাকা হবে। হাতে নগদ টাকা, এটা আমাদের চলতি সম্পদ 6,000 টাকা। তাহলে 1,000 টাকা কেন মাইনাস করেছি? সমন্বয়ে দেখো দুইটি 500 টাকা নোট হারিয়ে গেল, তাহলে 1,000 টাকা আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, কমে গেলে, সেজন্য 1,000 টাকা আমরা মাইনাস করলাম। তাহলে আমার হাতে নগদ 5,000 টাকা। আর যথারীতি সমাপনী মজুত পণ্য হলো আমাদের 20,000। তাহলে যদি আমরা এই 4টি আইটেম যোগ করি তাহলে হবে আমার 61,000। এখন তো আমরা সূত্রের যে মান নির্ণয় যেখানে করেছি আমরা দেখো 61,000, এই 61,000 এখানে এই যোগফল ওখানে আমাদের বসানো হবে। আর মজুত পণ্য আমরা তো বললাম সমাপনী মজুত পণ্য, যেটি আমাদের সমন্বয়ে আছে 20,000 টাকা বসালাম। এখন চলতি দায় নিচে দেখো, রেওয়ামিলের ভিতরে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, প্রথমে রয়েছে 1 নম্বর আইটেমটি তোমার রেওয়ামিলের ভিতরে। এই ব্যাংক জমা অতিরিক্ত আমাদের চলতি দায়। এরপরে দেখো রেওয়ামিলের ভিতরে পাওনাদার, ক্রেডিট পাশে আছে 8,000। সমন্বয় আমরা যদি দেখি 3 নম্বরে, ধারে পণ্য ক্রয় 2,000 টাকা, তার ধারে যদি আমরা ক্রয় করি পাওনাদারের সৃষ্টি হবে, সুতরাং দায় বেড়ে যাবে। 8,000 টাকার সঙ্গে 2,000 টাকা যোগ করা হলো, 23,000 এবং 10,000 যদি যোগ করি তাহলে হবে 33,000। সুতরাং আমাদের চলতি দায় এই 33,000 টাকা আমরা ওখানে বসালাম। ভাগ করা বলে আমাদের রেজাল্ট আসলে 1.24। আমরা বইয়ের রেজাল্টটি দেখবো, এই রেজাল্টটি ভুল হয়ে অ্যান্সার দেওয়া রয়েছে উত্তরমালায়। এখানে সঠিক অ্যান্সার হবে 1.24:1। বইতে রয়েছে সম্ভবত 1.27। এবার আমরা আসি বিশদ আয় বিবরণী। মোট লাভ আমাদের প্রশ্নের উপরে দেওয়া রয়েছে। রায়হান এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী করবো আমরা। যথারীতি সাল এবং মাসের নাম লিখব, ছক করব আমরা। বিবরণ টাকার ঘর হবে 3টি, তোমরা জানো। আমরা মোট লাভ যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে, আমরা মোট লাভ লিখবো 3য় ঘরে। 3টি ঘর সম্পর্কে আমরা আগেই জানি যে যদি কোনো কাজ না থাকে সেকেন্ড ঘরে, যোগফল যোগ বিয়োগ যাবে 3য় ঘরে, আর যদি কাজ থাকে তাহলে হবে আমাদের প্রথম ঘরে। তাহলে আমরা দেখছি যে এখানে প্রথম ঘরে সম্পূর্ণ ফাঁকা, যেহেতু কোনো যোগ বিয়োগের কোনো কাজ ছিল না। তাহলে মোট লাভ প্রশ্নে প্রদত্ত 25,000 টাকা আমরা লিখবো 3য় ঘরে। এখান থেকে সূত্র অনুযায়ী আমরা বাদ দেব পরিচালন ব্যয়। এখানে পরিচালন ব্যয় কারবার পরিচালনা করার জন্য যে ব্যয় হলো প্যাকিং খরচ, রেওয়ামিলে দেখো 7 নম্বর আইটেম 2,000 টাকা লিখবো সেকেন্ড ঘরে। 8 নম্বরে রয়েছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 4,000 টাকা। সুতরাং এই কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি হলো প্রারম্ভিক, এই জন্য শব্দটি ব্যবহার করলাম প্রারম্ভিক, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। তাহলে আমাদের যেহেতু নতুন কুরিন নেই, তার সঙ্গে আমরা যোগ করতে পারছি না, সুতরাং খরচ থেকে আমরা এই নতুন কুরিন সঞ্চিতি মাইনাস করব। মাইনাস করলে আমাদের 2,000 টাকা এটা আমাদের আয় হিসাবে যোগ করতে হবে। অতিরিক্ত আমাদের 2,000 টাকা রয়েছে। অনেকের মনে হতে পারে মাইনাস এমন আসলো না কেন, কারণ আমরা এই প্রারম্ভিক কুরিন এটা হলো বিগত বছরের, সুতরাং আমরা রেখেছিলাম সঞ্চিতি পরিশোধ করার জন্য, কিন্তু আমাদের যা খরচ হয়েছে তার থেকে বেশি সঞ্চয় আমরা রেখে দিয়েছি। সুতরাং 2,000 টাকা আমাদের অতিরিক্ত থাকলো। এই 2,000 টাকা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই 25,000 টাকার সঙ্গে 2,000 টাকা যোগ করলে হবে আমাদের 27,000। এটি হলো আমাদের পরিচালন মুনাফা। এরপরে এর সঙ্গে যোগ করতে হয় অন্যান্য আয়। আমরা জানি বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আমরা 1,000 টাকা বের করেছি, সুতরাং বিনিয়োগের সুদ আমাদের এটি অন্যান্য আয়। যোগ করলাম, যোগ করার পরে আসলো আমাদের 28,000 টাকা যোগফল। আমরা সূত্র অনুযায়ী জানি এরপরে বাদ দিতে হবে অন্যান্য ব্যয়। আমরা রেওয়ামিলের ভিতরে যদি 10 নম্বর আইটেম দেখি, ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা। এরপরে যদি আমরা সমন্বয়ে যাই 2 নম্বর, ক্রয় ব্যবসা থেকে 500 টাকার 2টি নোট হারিয়ে গেল, সুতরাং 500 × 2 1,000 টাকা। এই 5,000-এর সঙ্গে 1,000 যোগ করলে হবে 6,000 টাকা। সুতরাং আমরা যদি এই অন্যান্য ব্যয় বাদ দিই 6,000 টাকা 28,000 টাকা থেকে, তাহলে আমাদের আসবে 22,000 টাকা। এই 22,000 টাকা হলো আমাদের নিট মুনাফা। এখানে নিট মুনাফা 22,000 টাকা, কিন্তু তোমাদের বইতে নিট মুনাফা রয়েছে 23,000 টাকা। সুতরাং আমাদের এই অ্যান্সারটি সঠিক, বইয়ের অ্যান্সারটি ভুল হয়েছে। এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, যে কোনো কারণে ভুল হয়েছে। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হলো নিট মুনাফা 22,000 টাকা। সেই জন্য তোমাদের
আমি নিচে লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, বইয়ের উত্তরে নিট মুনাফা দেওয়া রয়েছে কত, 23,000 টাকা। এরপর আমরা আসি এখন আর্থিক অবস্থার বিবরণী। যথারীতি আমরা প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, সাল এবং মাসের নাম লিখব। আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীর দুটি অংশ, প্রথম হলো সম্পদের অংশ। দেখো উপরে আমরা লিখলাম সম্পদ সমূহ, আর সম্পদের ক্ষেত্রে আমরা জানি প্রথমে আমাদেরকে আগে লিখতে হবে স্থায়ী সম্পদ সিকোয়েন্স অনুযায়ী। স্থায়ী সম্পদ তুমি দেখো 6 নম্বর আইটেমে তোমার রেয়ামিলে 80,000 টাকা, সুতরাং এই টাকা সরাসরি আমরা তৃতীয় ঘরে লিখব। এরপর আমাদের শিরোনাম অনুযায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ রেয়ামিলে দেখো 5 নম্বর আইটেম 10% বিনিয়োগ, তারিখ দেওয়া রয়েছে 1/7/17, এই টাকাও সরাসরি তৃতীয় ঘরে 20,000 টাকা। এরপরে শিরোনাম হবে আমাদের চলতি সম্পদ, এই চলতি সম্পদে রয়েছে আমাদের দেনাদার 35,000, বিনিয়োগের অনাদায়ী সুদ, যে সুদ এখনো পাওয়া যায়নি 1,000, হাতে নগদ এখান থেকে মাইনাস করতে হবে যে ক্ষতি হলো 1,000, তাহলে 5,000 টাকা, আর সমাপনী মজুত পণ্য আমাদের 20,000 টাকা। তোমাদেরকে এই চলতি সম্পদ কিন্তু আমরা অ্যান্সার যখন বের করেছিলাম তার লো অনুপাত সেখানে দেখিয়েছিলাম, সুতরাং ওখানেও রেজাল্ট ছিল কিন্তু 61,000। এরপরে আমরা জানি যে আর্থিক অবস্থা সম্পদের সঙ্গে মালিকানার সত্ত্ব দায়ের যোগফল সমান হবে। এই সমান না হওয়ার কারণে আমরা মোট চলতি সম্পদ দেখো 61,000, তার নিচে লেখা হয়েছে অনিশ্চিত হিসাবে 1,000। যদি আমরা 1,000 টাকা লিখি তাহলে আমাদের যোগফল আসবে মোট সম্পদের 1,62,000 টাকা। যখন আমাদের সব উপাদান ঠিক থাকবে তখন যদি আমাদের মোট সম্পদের সঙ্গে মালিকানার সত্ত্ব দায়ের যোগফল কম বেশি হয়, তখন যে অংশে কম হবে যতটুকু কম হবে ততটুকু লিখে আমাদের ফলাফল দুটি সমান করতে হবে। এখানে মনে রাখতে হবে আমাদের সঠিকভাবে অঙ্ক করার পর যদি বুঝতে পারি যে দুইটি ফলাফলের মধ্যে গড়মিল পরিলক্ষিত হয়, তখনই এই নিয়ম অনিশ্চিত হিসাব প্রয়োগ করতে হবে। এখন আমরা আসি মালিকানার সত্ত্ব দায়। এই মালিকানার সত্ত্ব আমাদের হলো মূলধনের সাথে নিট লাভ যোগ করা হয়েছে। মূলধন হলো আমাদের 1 লক্ষ টাকা, আর নিট লাভ প্রশ্নে দেওয়া রয়েছে দেখো 29,000, যোগফল হলো 1,29,000। চলতি দায় আমরা কত বের করেছি, সেখান থেকে নিয়ে আসলাম 33,000। তাহলে যদি আমরা 1,29,000 এর সঙ্গে 33,000 যোগ করি তাহলে যোগফল হলো 1,62,000। তো এই হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ মোট সম্পদের সঙ্গে মালিকানার সত্ত্ব দায়ের যোগফল সমান হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আর্থিক অবস্থার বিবরণী সঠিক হয়েছে। এখানে আমাদের পূর্বের কোনো একটা জায়গায় হয়তো সমস্যা থাকার কারণে আমাদের এখানে অনিশ্চিত হিসাব, সুতরাং এখানে সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে নির্ভয়ে, কোনো ভয় নেই যে কোনো ভুল হলো কিনা না। এবং এটা মনে রাখতে হবে আমরা জানি অনিশ্চিত হিসাব রেয়ামিলে তৈরি করা হয়, পূর্বের জাবেদা বা খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে সেখানে অনিশ্চিত হিসাবে সৃষ্টি হয়। তাহলে আমরা আজকে আমাদের অঙ্কটি থেকে 10 নম্বর অঙ্কটি থেকে আমরা তার লো অনুপাত শিখতে পারলাম, মোট লাভ দেওয়া ছিল, বিশুদ্ধ আয় বিবরণী শিখেছি। সুতরাং বিশুদ্ধ আয় বিবরণী সম্পর্কে তোমাদের বলেছি যে রেজাল্ট সম্পর্কে। আর্থিক অবস্থার বিবরণী আমরা পেয়েছি এখানে আমাদের আর্থিক অবস্থা বিবরণী তোমাদের বইয়ের সঙ্গে রেজাল্ট ঠিক আছে 1,62,000। এখানে অনিশ্চিত হিসাব সম্পদের পাশে 1,000। তাহলে তোমরা এই অঙ্কটি আবার বাসায় প্র্যাকটিস করবে এবং এই নিয়মে যে অঙ্কগুলো রয়েছে বাসায় ভালোভাবে অনুসরণ করবে। এবং কোনো সমস্যা হলে আমার এই অঙ্কের যে আমরা যে ফেসবুকে ক্লাস দিচ্ছি সেখানে তোমরা কমেন্ট করবে অথবা সরাসরি মোবাইলে যোগাযোগ করবে, তাহলে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।